পথিক, আর তুমি রাগ করো না, মতি দিদিকে মেনে নাও। তুমি চুপ করো কপাল, আমি কেন সব বলছি তুমি বুঝবে না, তোমাকে আমি বুঝিয়ে বলবো সব। আপনারা সবাই শুনুন, এই হলো আমার একমাত্র স্ত্রী কপাল কুণ্ডলা। আমি আর অন্য কাউকে আমার স্ত্রী হিসেবে মানি না। যে স্ত্রী আমাকে ত্যাগ করে চলে গেছে তাকে আমিও ত্যাগ করেছি। এরপরেও যদি সমাজপতিরা আমাকে জোর করে, তাহলে তাদের কাছে আমার একটা প্রশ্ন আছে। আর এই হলো আমার বোন শ্যামা। আপনারা সকলেই জানেন ওর স্বামী কুলীন ব্রাহ্মণ, আর কুলীন হওয়ার সুবাদে আমার বোনকে দিনের পর দিন ওর বাপের ঘরে ফেলে রাখে। এটা কি ন্যায্য কাজ বলুন? আপনারা পারবেন এর সুবিচার করতে? বলুন, পারবেন শ্যামাকে তার শ্বশুর বাড়িতে আবার স্থান করে দিতে? পারবেন না, আমি জানি। আর এটা যদি মেনে নিতে হয়, তাহলে আমার সিদ্ধান্তটাও আপনাদের মানতে হবে। আর ও তো আমার স্ত্রী পদ্মাবতী নয়, ও মতি বিবি। মতি বিবি যে পদ্মাবতী, তার প্রমাণ কি সে তোমাকে দেয়নি নবকুমার? প্রমাণ স্বরূপ তার হাতের আংটিটি তুমি দেখনি? আজ এখানে রামগোবিন্দ বাবু উপস্থিত আছেন, মতি বিবির বাবা। তার কথাও কি প্রমাণ হিসেবে যথেষ্ট নয় যে মতি বিবি অতীতের পদ্মাবতী? সে কথা আমি জানি, মতি বিবি অতীতের পদ্মাবতী। নিজের লোভ আকাঙ্ক্ষা চরিতার্থ করার জন্য সে পদ্মাবতী থেকে মতি বিবির ভেগ ধরেছিল। আর এখন যখন তার সম্পত্তি, অর্থ, খ্যাতি সব পাওয়া হয়ে গেছে, তখন সে আবার ফিরে এসেছে পদ্মাবতীর ভেগ ধরে সংসার করবে বলে। যে মানুষ নিজের স্বার্থের জন্য গিরগিটির মতো রং বদলাতে পারে, তাকে কি করে বিশ্বাস করি বলুন তো? আমার বাড়িতে পদ্মাবতীর জন্য কোনো স্থান নেই, এটাই আমার শেষ কথা। চলে আসে কপাল, এসো। এটা সব কটাকে গাছের সঙ্গে বাঁধো। আমার তো বিয়ে করতে, মানে আমি তো নবকুমার নই, আমাকে কেন ধরে রেখেছো তোমরা? ও নবদাদা, ছেড়ে দিতে বলো না। গণেশ, শান্ত হ। এসব কি হচ্ছে? কি গ্রামের বিচার সভায় বাদশাহী সৈন্য আসে কি হবে? এখানে কি আইন শৃঙ্খলার অবনতি হয়েছে নাকি রাজদ্রোহ হয়েছে? আপনারা সবাই চুপ করে আছেন কেন বলুন? আর এসব কি প্রহসন করেছে তুমি মতি বিবি? তুমি কি ভেবেছো তুমি বাদশাহী সৈন্য দিয়ে আমাকে বাঁধলে বা কয়েদ করলে তুমি তোমার স্বার্থ সিদ্ধি করতে পারবে? কখনোই না। ভুলে যেও না, জোর করে অধিকার ছিনিয়ে নেওয়া যায়, কিন্তু ভালোবাসা কখনোই পাওয়া যায় না। আমরা তোমায় কখনোই মন থেকে মানতে পারবো না মতি বিবি। আর আমি কখনোই তোমাকে আমার ধর্মপত্নী হিসেবে স্বীকার করতে পারবো না। তুমি যে কাজ করছো সেটা অন্যায়, এসব করে কোনো লাভ নেই মতি বিবি। এই লোকটা বড় বদতমিজ, কথা শোনে না বিবিজানের। সবাইকে 10 ঘা করে চাবুক লাগাতে হবে। না, খবরদার, কেউ ওদের গায়ে হাত দেবে না। মারতে হলে আমাদের মারো, আমাদের প্রাণ থাকতে ওদের গায়ে একটাও আঁচড় পড়তে দেব না আমরা। এই আপনারা সমাজপতি, আমাদের গ্রামের ছেলেদের সৈন্যরা অন্যায়ভাবে চাবুক মারছে আর আপনারা সেটা চুপ করে দেখছেন। 10 ঘা নয় 20 ঘা করে চাবুক লাগাতে হবে। দাঁড়াও, ওদের মুক্ত করো, বাঁধন খুলে দাও। যে হুকুম। তোমাদের প্রয়োজন ফুরিয়েছে সেনাপতি, তোমরা এখন যাও।
জোর হুকুম। এই চলো সবাই। এসব করার কি সত্যিই কোনো প্রয়োজন ছিল মতি বিবি? তোমার ক্ষমতা জাহির করা ছাড়া এই বাদশাহী সৈন্যদের আর কি কারণে এই গ্রাম্য সভায় তুমি এনেছিলে? আমি যদি মতি বিবি হয়েই আপনার সামনে আসতাম তাহলে এত আবেদন নিবেদন এত প্রার্থনা করতাম না। মতি বিবি জোর করে নিজের জিনিসটা ছিনিয়ে নিতে জানে। তার ক্ষমতা দিয়ে সে যা চায় সেটা আদায় করে নেয়। কিন্তু আপনি ঠিকই বলেছিলেন, জোর করে কারোর মন আদায় করা যায় না। তাই তো আমি মতি বিবি নই, আপনার স্ত্রী হয়ে আপনার সামনে এসেছি। আমি রাজসহ্য ছেড়ে এসেছি ভিখিনির মতো, শুধু একটু ভালোবাসার জন্য, আপনার স্ত্রীর স্বীকৃতিটুকু পেতে। আমাকে এভাবে ফেরাবেন না। আমি আপনার দাসী হয়ে থাকবো, আপনি যা বলবেন আমি তাই শুনবো। বাড়ির এক কোণে পড়ে থাকবো, শুধু আমাকে আপনার বাড়িতে একটু আশ্রয় দিন। ওই বাড়ি যে আমার কাছে রাজপ্রাসাদের চেয়েও সুখে। আমি ভুল করেছিলাম। একজন স্ত্রীর কাছে যা সব থেকে বেশি দামি, তার শ্বশুরের ভিটে। রাজ ঐশ্বর্যের লোভে আমি তা ত্যাগ করেছিলাম। আমাকে শুধু একবার আমাকে আমার ভুলের প্রায়শ্চিত্ত করার সুযোগ দিন। আজ তুমি সকলের সামনে যা করেছো তা ভালোই করেছো। তুমি তোমার খারাপটা সকলের সামনে প্রমাণ করে দিলে আজকে। তুমি চাইলে যে কি করতে পারো তা সবাইকে দেখিয়ে দিলে। তবে শোনো মতি বিবি, তুমি চাইলে আমাকে মেরেও ফেলতে পারো, তবে আমার ভালোবাসা তুমি কোনোদিনও পাবে না। আমার মনে তোমার জন্য কোনো স্থান নেই, আর ভবিষ্যতেও থাকবে না। পা ছাড়ো মতি বিবি, তোমার চোখের জলে আমার মন ভিজবে না। ও পথিক, দেখছো তো দিদি কত কাটছে, নিয়ে চলো না গো দিদিকে। কপাল, বোন আমার, তুমি ওকে একটু বোঝাও না। আমি তোমাদের জীবনে কোনো বাধা সৃষ্টি করবো না। তুমি ওকে একটু বলো না, ওর পায়ে আমাকে একটু ঠাঁই দিতে। আমি তো সব ছেড়ে এসেছি, শুধু ওর বাড়িতে একটু ঠাঁই পাবো বল। আমার যে যাওয়ার আর কোনো জায়গা নেই। জয় মা, জয় মা, পদ্মাকে ওই ঘরে ঠাঁই করে দে মা, ঠাঁই করে দে। তারপরেই তো পদ্মার স্বরূপ প্রকাশ পাবে। তুমি বলো কপাল কুণ্ডলা, মানুষ যখন তার ভুল বুঝতে পেরে অনুশোচনার আগুনে পুড়ে শুদ্ধ হয়, তখন কি তাকে একটা সুযোগ দেওয়া উচিত নয়? একটা মেয়ের জীবনে স্বামী ছাড়া আর কি আছে বলো? আমার মেয়েকে তুমি ফিরিয়ে নাও নব। সেই দিনের ঘটনার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। দেখো নবকুমার, ভুল তো মানুষ মাত্রই করে। সেই ভুলের জন্য বাপ বেটি দুজনেই তোমার কাছে ক্ষমা প্রার্থী। আমাদের ক্ষমা করে দাও নবকুমার। পথিক, সবাই এত করে বলছে, তাও কি তুমি মতি দিদিকে ফিরিয়ে নেবে না? আপনি কি পারবেন সেদিন আমার পরিবারের যে অপমান হয়েছিল তা ফিরিয়ে নিতে? পদ্মা কি পারবে সেদিনের সব কষ্ট ভুলিয়ে দিতে? না, পারবে না। কারণ কিছু ভুলের কোনোদিন কোনো ক্ষমা হয় না। চলো কপাল। চলে যায় তাহলে কিন্তু তুই এই সুযোগ
শুরু কর তোর চরম খেলা। দাঁড়ান শর্মা মশাই। যাওয়ার আগে আমার একটা কথা শুনে যান। আপনি যদি আমাকে মেনে না নেন তাহলে কিন্তু মৃত্যু ছাড়া আমার কাছে আর কোনো পথ খোলা রইল না। পথিক পথিক তুমি দাঁড়াও, দিদি কি বলছে শোনো। তুমি চলে এসো কপাল, আমি ওর কোনো কথা শুনতে চাই না। বেশ, আপনার যখন তাই ইচ্ছে তাহলে আমি মরতেই চললাম। এতটা নিষ্ঠুর হয়েও না পথিক, ওকে আটকাও। ও কিচ্ছু করবে না কপাল, ও আমাকে ভয় দেখানোর জন্য এসব বলছে। ওকে তুমি চিনো না, ও সত্যিই ছলনাময়ী। এতদিন মিথ্যে পরিচয় আমাদের সবার সাথে ও ছলনা করে গেছে। এসব কথায় তুমি কান দিও না। এসো, চলে এসো। আর যদি পদ্মাবতীর কিছু হয় তার জন্য দায় থাকবে শুধুমাত্র তুমি নবকুমার শর্মা। স্ত্রী হত্যার দায় দোষী হবে তুমি।